One, two, three. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. 이상하고 아름다운 느낌이 좋아. 걱정되고 보고 싶은 이 Assalamualaikum everyone, wishing you a very happy Eid Mubarak. তোমরা সবাই জানো যে কোরিয়া হচ্ছে একটা নন মুসলিম কান্ট্রি। এখানে কারোই ঈদ সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু সেলিব্রেশনটা আসলে নিজের। তুমি চাইলে তোমার মতন করেই যেভাবে ইচ্ছা সেলিব্রেট করতে পারো। টুকটাক কিছু জিনিসপত্র কেনা, তারপরে রান্না বান্না করা, মেহেদি দেওয়া, আর সাথে আমার আম্মুর স্কিন কেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করব। ঈদের কিছুদিন আগে আমার সুবিধার জন্য আমি আদা রসুন পেস্ট করে এভাবে করে কিউব করে রেখে দিই, যাতে আমার রান্নার সময় ইজি হয়। আর যেহেতু ঈদ, তাই পোলাও মাংস তো বানাতেই হবে। আর আমি একদম ইজিয়েস্ট ওয়েতে আজকে পোলাও রান্না করবো। আমার মনে হয় না এর থেকে আর সহজ কোনো উপায় আছে। প্রথমে আমি 3 পট চাল নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে তারপর এভাবে ঝরাতে রেখে দিলাম। তারপর অল্প একটু ঘিয়ে, তোমার চোখের সামনে যা যা মশলা তুমি পাও, আর যেগুলি পাও না ওগুলো না দিলেও হবে, তারপর সবগুলো দিয়ে ওটাতে ওই চাল, ঝরানো চালটা দিয়ে একটু একটু নাড়তে হবে, যেমন একটু ভাজা ভাজা চালের মতন হয়, একদম বেশি যেন ভাজা না হয়। 5 থেকে 7 মিনিট এভাবে নাড়াচাড়া করে, যেমন তুমি 3 পট চাল দিয়েছো সেরকম তোমার পানি দিতে হবে 6 পট না দিয়ে 6.25 পট। তারপর সেটাকে রাইস কুকারে বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে একদম ঝরঝরা পোলাও। পোলাও যখন একবারে রেডি হয়ে যায় তখন এর উপরে অল্প একটু ঘি দিয়ে দিই। আর কোরিয়ান ওয়েদারের কারণে ঘিটা আসলে পুরোপুরি মেল্ট হতেছে না, কিন্তু যদি মেল্টেড ঘি দিই তাহলে আরো ভালো হয়, একদম নিচ পর্যন্ত যাবে। আর আমি বাংলাদেশ থেকে এবার আসার সময় একটু পেঁয়াজ বেরেস্তা নিয়ে আসি, ওটাও দিয়ে দিই, আর সেটা খেতে অনেক মজা লাগে। আর এখানে আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট পিস খুঁজতেছি যেটাতে চর্বি কম, মাংস কম, কিন্তু হাড্ডিটা একটু বেশি পরিমাণে হবে। আমরা এতক্ষণ যে ভিডিওগুলা দেখলা সেটা ছিল ঈদ যে উইকে ছিল তার আগের উইকের। কোরিয়াতে এবার সবাই এত কনফিউজ ছিল ঈদ নিয়ে। কোরিয়াতেই অন্যান্য জায়গায় দেখা গেছে যে চাঁদ রাতের দিনই ঈদ সেলিব্রেট করে ফেলে, কিন্তু এবার চাঁদ রাত ছিল উইকেন্ডে, আর আমরা চলে যাই টুকটাক কিছু কেনাকাটা করতে। আর এখানে যেহেতু এটা কোরবানি ঈদ, কি সুন্দর এখানে কিচেনটা পাওয়া যাচ্ছিল, কিন্তু এগুলা বাংলা টাকার ছিল 1000-এর উপরে, তাই আসলে এত টাকা দিয়ে একটা কিচেন কেনার কোনো মানে হয় না। আর এখানে কিছু আমি জুতা দেখতেছিলাম, আর এর মধ্যে সবগুলাই দেখা যাচ্ছিল হিল, খুবই কম ছিল 2-1টা ফ্ল্যাটের মধ্যে। আমি অল্প একটু হিল যাচ্ছিলাম, বেশি না। 어떤 거야? 오해하는 거? 그런 거? 아 이건 원래 뜯어져 야간씨. 이거는 이제 신으면은 선물하실 거예요? 아니면 신으실 거예요? 예. 이거 신는 거요? 예, 사이즈 맞으시면은 요거는 29,000원. 맞아요. 예. 아 사이즈 어떤 사이즈? 아니면 이거 붙여드려요? 포테이션? 아니 그러니까 붙여드리려면 붙여드리고. জুতার সোলটা আসলে মনে হচ্ছিল দেখে যে আলাদা হয়ে আছে, তো এটাই জিজ্ঞেস করতেছিল যে আলাদা কেন। পরে বললো এরকমই বানানো, পরে ওটা আমাদের নেওয়া হয়নি। আর এটা ছিল আন্ডারগ্রাউন্ড শপিং মলে, এরকম এত সুন্দর একটা চাঁদ, তাই আমি ওই চাঁদটাতে বসে বসে একটু ছবি তুলছিলাম। আর সেদিন আমি কিছু কমেন্টস পড়তেছিলাম, আর আমার হাসি পাচ্ছিল যে তোমরা অনেকেই ভাবো যে আমার হাজব্যান্ড মনে হয় কোরিয়ান, কিন্তু আমার হাজব্যান্ড কোরিয়ান না, বাংলাদেশি। আর আমাদের বিয়ে বাংলাদেশ থেকে হওয়ার পরেই আমরা কোরিয়াতে আসি। যাই হোক, তারপর চলে যাচ্ছিলাম আমার মোস্ট ফেভারিট প্লেসে, ডাইসোতে না গেলে তো মনে হয় আমার পেটের ভাতই হজম হয় না। এখানে আমি বাবল মেশিন কিনতেছিলাম, মানে যেটাতে একটাতেই অনেকগুলো দেওয়া স্ট্রিপ, তাই অনেকগুলা বাবলস হবে, এরকম একটা নিয়ে নিলাম। তারপর কিছু আর্টিফিশিয়াল টিউলিপ খুঁজতেছিলাম। ডাইসোতে আসলে কিছু কালেকশন কিছু সময় থাকে, তারপর আবার কিছু সময় থাকে না, ওইগুলা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি জাস্ট খালি সিম্পল কিছু আর্টিফিশিয়াল ফুল কিনে নিলাম। আর আলমারি খুললেই দেখা যায় সব কাপড় চোপড় আমার মাথার উপর পড়ে, তাই আমি একটা ফোল্ডেবল ক্লথ অর্গানাইজার চাচ্ছিলাম, একটা ছোট বক্সের মধ্যে, যেটার মধ্যে অনেকগুলা পার্টিশন থাকবে, কাপড় খুবই অর্গানাইজ ভাবে রাখা যাবে, কিন্তু ওটা এখানে ছিল না। আর আরেকটা জিনিস খুঁজতেছিলাম, সেটা ছিল যে আমার কিছু ফেস প্যাক লাগানোর জন্য একটা ছোট বাটি দরকার ছিল, কিন্তু এখানে কাচের বাটিটা ফার্স্টে ভাবছিলাম নিব, পরে এটা নেওয়া হয়নি। আর এখানে কিছু কাঠের জিনিস দেখতেছিলাম, কাঠের জিনিস যখনই আমি দেখি আমার তখনই নিতে মন চায়। আর এখান থেকে আমি একটা ছোট বাটি নেই। 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형. 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠
তারপর ডাইসুর পরে চলে যাই ওয়ার্ল্ড এশিয়া মার্টে। এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মানে মোস্টলি হালাল সার্টিফাইড জিনিস পাওয়া যায়। আর এখানে এছাড়া অন্যান্য দেশের জিনিসও পাওয়া যায়। তো এখান থেকে আমি হালাল সার্টিফাইড মিট নিয়ে নিই। আর যে কমেন্টটা আমার সবচেয়ে বেশি আসে যে চিকেন আর বিফ তো হালাল, শুধু পর্কটা হারাম, তাহলে আমি কেন অন্য মিট কোরিয়াতে খাই না যদি না হালাল সার্টিফাইড থাকে। এটার রিজনটা হচ্ছে যে চিকেন, বিফ, অন্যান্য যে কোনো মিটই কোরিয়াতে ইসলামিক ওয়েতে স্লগার্ড করা হয় না, মানে হালালভাবে এটাকে জবাই করা হয় না, এর কারণে সেটা খাওয়া যাবে না। এই জন্য সবগুলো মিটই হারাম, শুধুমাত্র হালাল সার্টিফাইড থাকলেই সেটা হালাল। আর কোরিয়ান এসব লোকাল মার্কেটগুলোতে খুবই কম দামে পাওয়া যায়, আর এটার জন্য অবশ্যই ক্যাশ নিয়ে যেতে হবে, না হলে কিছু কেনা যাবে না। 메론이 레몬이. 레몬 저기 10,000원이에요. 성미 안 나와요? 성미요? 어떤 거? তারপর এক বাঙালি আপুর বাসায় চলে যাই চান রাতে। আর যাওয়ার সময় রাস্তায় দেখতেছিলাম যে যতগুলা কাপল ছিল, এটা সবসময় দেখা যায় যে সবসময় হাত ধরে হাঁটে। এটা আসলে আমার মনে হয় এটা কোরিয়ান একটা রুলস যে হাত ধরেই হাঁটতে হবে। তারপরে সেখান থেকে পিচ্চি বুড়িকে মেহেদি টেহেদি দিয়ে আমরা বাসায় চলে আসি। আর তারপরের দিনই ছিল ওয়ার্কিং ডে, মানে সোমবার। আর কেন ওয়ার্কিং ডেতে ঈদটা পড়লো, অ্যাটলিস্ট সকালবেলা তো ঘুমাতে পারতাম কিছু না করলেও। আমি আমার ল্যাবমেটদের আগে থেকেই বলে রেখেছিলাম যে সোমবারে আমাদের ঈদ, মুসলিমদের বিগেস্ট ফেস্টিভ্যাল, তো ওদের জন্য আমি কিছু ডোনাট আর কফি নিয়ে যাচ্ছিলাম। কোরিয়াতে সেলিব্রেশন মানেই হচ্ছে কফি, যার যেটাই হোক না কেন সবাইকে কফি খাওয়ানো, এটাই সেলিব্রেশন। 느낌이 좋아 느낌이 좋아 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠어। কিন্তু যাই হোক না কেন আমি কিন্তু আমার নিজের পার্সোনাল ঈদ সেলিব্রেট করতে ভুলিনি। আমি সবসময় নিজেকে এরকম সেলফ ট্রিট দিয়ে থাকি। আমার ফেভারিট হানিকম ডোনাট আর সাথে স্ট্রবেরি আইসক্রিম, বাস আর কিছু লাগবে না, হয়ে গেছে আমার ঈদ। আমার জানা মতে কোরিয়াতে কোরবানি দেওয়া যায় না, তাই আমরা বাংলাদেশে কোরবানি দিয়ে থাকি। আর আজকের ভিডিওটাও কিন্তু মিক্স ভিডিও, মানে ফুল উইকের ভিডিও। আমার যখন যেটা বানাতে মন চেয়েছে আমি সেটাই বানিয়েছি, আর সেটাই একসাথে করে এই ভিডিওতে অ্যাড করে নিয়েছি। তো আমি পুডিং বানিয়েছিলাম। আমার কোনো সময় মানে আমি যখনই পুডিং ট্রাই করি না কেন, এই ক্যারামেলটা আমার কাছে মানে হার্ডেস্ট থিং ইন দিস ওয়ার্ল্ড, কখনোই হয় না। এই পুডিংটা বানানোর জন্য আমি নেই একটা ডিম, তারপরে 2 কাপ দুধকে ঘন করে জাল দিয়ে 1 কাপ করে নেই, তারপর ওটাকে ঠান্ডা করে নেই। আর এর সাথে নেই 3 চামচ চিনি। তারপরে এই সবগুলোকে একসাথে ভালো করে ছেঁকে নেই যাতে কোনো লাম্পস না থাকে। আর আমি যেহেতু চুলায় বানাবো, আমি যে প্যানটা ইউজ করি ওটাতে আমি একটু পানি দিয়ে নিই। তারপরে ওটার উপরে ভালো হয় যদি কাপড় ফোল্ড করে দেওয়া যায়, তাহলে আর পোড়ার কোনো চান্স থাকবে না। তারপর 20 মিনিটস পরে আমি উপরের কভারিংটা সরিয়ে দিই, আর এটা ফুল রেডি হতে 30 মিনিটস লাগে। আর আমি নাইফ দিয়ে চেক করে নিচ্ছিলাম, যেহেতু কিছু লাগেনি তার মানে ইটস রেডি। তারপর জানি না হঠাৎ করে মাথায় কি ভূত আসলো যে না, এটার মধ্যে আমি ওই যে কফি জেলিটা নিয়ে আসছিলাম ওটা দিব। আল্লাহ জানে কেন এই বুদ্ধিটা মাথায় আসছে, এটা একদম পুরো ফালতু বুদ্ধি ছিল। কারণ এই কফিটা আমি জাল দেওয়ার পরে এটার একটা বাজে একটা কালার চলে আসে, আর আমি ভাবছি এটা পুরো কফি কালার থাকবে। আমি আবার পণ্ডিতি করে এটার মধ্যে দুধও অ্যাড করি, যেটা আমার আরও বেশি ভুল ছিল। দেখতে এটা একদমই সুন্দর হয়নি, কিন্তু খেতে খুবই মজা ছিল। তারপর এর সাথে আমি ফ্রুট ইয়োগার্ট আইসক্রিম বানাই, যেটাতে এরকম ইয়োগার্ট বানানোই ছিল, মানে এটা তো রেডিমেডই পাওয়া যায় কিনতে। ওটার সাথে আমি কিছু ফ্রুটস কেটে এটার মধ্যে অ্যাড করে ফেলি। আর এই গরমের সময় এটা খেতে এত বেস্ট ছিল, খুবই খুবই মজা, বেস্ট। আর বাংলাদেশে যেহেতু এখন এত গরম পড়েছে, এর মধ্যে আসলে একটা অ্যাডভাইস না দিলেই না, সেটা হচ্ছে যে বাইরের থেকে আসার সাথে সাথেই দেখা যায় যে অনেকে একসাথে 2-3টা স্যালাইন গুলাই খেয়ে ফেলে। আসলে একটু ঘাম হলেই যে স্যালাইন খেতে হবে জিনিসটা এরকম না। স্যালাইনের প্যাকেটের পেছনে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া ঠিক সেভাবেই বানাতে হবে। না বেশি পানি ইউজ করা যাবে, না কম পানি। ঠিক আধা লিটার পানিতে পুরা স্যালাইনের প্যাকেটটা গুলায় ফেলতে হবে। এটাতে অনেক সময় দেখা যায় কি যে পানি অল্প নিয়ে ইচ্ছা মতন 2-3টা স্যালাইন একসাথে গুলায় খেয়ে ফেললে এটার ক্ষেত্রে মানে এটা এতটা লাইফ থ্রেটেনিং, মানে যে কেউ খিঁচুনি উঠে মারা যেতে পারে। এই জিনিসগুলো খুবই সাধারণ হলেও আমরা অনেক সময় দেখা যায় এই ছোট ছোট ভুলগুলো করে ফেলি, তাই এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর এখন আমি চলে আসি আবার আমার এই ভিডিওতে। তো আমি এটা মেবি ঈদের পরের দিন ছিল,
তো আমি যেগুলো নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে অবশ্যই এগুলো ইউজ তো করতেই হবে, না হলে এগুলো থেকে থেকে সব নষ্ট হয়ে যাবে। তাই আমি একটা বাটিতে চন্দন পাউডারটাকে পানি দিয়ে না মিশিয়ে দুধ দিয়ে মিশিয়ে মুখে লাগিয়ে নিলাম। আর এর আগে স্ক্রাবিং করে নিলাম, যেমন টমেটোর উপরে অল্প একটু চিনি অথবা চাইলে কফি পাউডারও দেওয়া যায়, এটা দিয়ে ভালো করে স্ক্রাব করে নিলে ভালো হয়। আর আম্মুকে ছোটোবেলা থেকেই দেখতাম যে যখন যে ফল খেত না কেন ওটা মুখে একটু স্ক্রাব করে নিত, এতে স্কিন অনেক ভালো থাকে। আর ন্যাচারাল জিনিস আসলে ইউজ করলে এটা স্কিনের জন্য খুবই ভালো। আর এই মুরগি বানানোর ভিডিওটা ছিল ঈদের মেবি 4-5 দিনের দিন, তো আমার মন ছিল যে আমি একটু কষায় মুরগি ভুনা খাবো। যেহেতু এটা হতে অনেক সময় লাগবে, অল্প অল্প পানি দিয়ে এটাকে কষাবো, তাই এর মধ্যে মেহেদি লাগিয়ে ফেলা যাবে। তো আমি চলে আসলাম একদম মনের মতন ডিজাইন করে মেহেদি পরার জন্য। আর যত যাই করি না কেন, যদি মেহেদি না দেই তাহলে মনেই হয় না যে এটা কোনোভাবে ঈদ। আমার আসলে ফলসনেস পড়তে খুবই ভালো লাগে, আমি যদিও বেশি সময় পরে থাকতে পারি না, খুবই অল্প টাইমের জন্য পড়ি। তো এটা পড়াটাও খুবই মানে ইজি, এভাবে করে পড়াটা জাস্ট খালি স্টিকারের মতন, প্রেস নেলস বলা হয় এগুলাকে। জাস্ট স্টিকারের আঠাটা নেলের পিছনে দিয়ে জাস্ট হাতের মধ্যে প্রেস করে নিলেই হয়ে যায়। আর এই সময়ের মধ্যে আমার এক কাজে দুই কাজ হয়ে গিয়েছে, আমার মুরগি ভুনাটাও রেডি। এখন জাস্ট পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিব। এই আম্মুর পেঁয়াজ বেরেস্তাটা এনে যে আমার কত উপকার হলো, আমি এখন সব খাবারের মধ্যে একটু একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই, আর সেটা খেতে খুবই খুবই মজা লাগে। মনে হয় কি এটা টেস্টটাকে আরও অনেক 10 গুণ বাড়ায় দেয়। তারপর যে জিনিসটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, যে আমার চাচি আমাকে এই স্টিকারগুলা গিফট করে, যে মেহেদির জন্য স্টিকার্স জাস্ট খালি এইভাবে কেটে হাতের মধ্যে বসিয়ে দিতে হবে, তারপর এতে সুন্দর সুন্দর ডিজাইন হবে। তো আসলে এটা কাজ করে কিনা এটা দেখার জন্য আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর এটা ট্রাই করতে করতে আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি, যে আমি যে এর আগে বললাম যে অবশ্যই ইচ্ছা মতন স্যালাইন খাওয়া যাবে না, সাইন্স অফ ডিহাইড্রেশনটা দেখতে হবে। তাই এই মেহেদিটা পড়তে পড়তে তোমাদেরকে জানিয়ে দিই যে কি কি সাইন দেখলে তোমরা বুঝবা যে আসলেও তোমাদের স্যালাইন খাওয়া প্রয়োজন। যেমন জিহ্বাটা যদি অনেক বেশি ড্রাই থাকে, যেটাকে বলে ড্রাই মাউথ অথবা ড্রাই টাং, আর এর সাথে প্রস্রাবের রংটা খুবই গাঢ় কালারের হবে, বা সারাদিনে দেখা যাচ্ছে প্রস্রাবের চেষ্টা করেও প্রস্রাব হচ্ছে না, আর হচ্ছে ড্রাই স্কিন। সহজ ভাষায় বললে যদি আমরা চিমটি দিই, সেই চিমটিটা কিন্তু সাথে সাথেই ব্যাক হয়ে যায়। যদি স্কিনটাকে চিমটির মতন করে টানি, দেখা যাবে এটা ব্যাক হতে সময় লাগবে। সাথে মাথা ব্যথা, দুর্বলতা এগুলাও থাকতে পারে। তাই এসব বুঝে স্যালাইনটা খাওয়া উচিত। সারাদিনে আমাদের যে পরিমাণ লবণের প্রয়োজন থাকে, সেটা আমরা নর্মালি যে খাবার খাই তরকারিতে অথবা যদি শসা দিয়ে লবণ দিয়ে খাই, এতেই পূরণ হয়ে যায়। তাই এক্সট্রা করে খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর যদি মনে করেন যে না আমার অনেকই দুর্বল লাগতেছে, আমার স্যালাইন খাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে একটাই যথেষ্ট। বাংলাদেশে এবার আমি যে পরিমাণ গরম দেখে আসছি, আমার মনে হয় যে এই সময়টাতে এই অ্যাডভাইসটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আই হোপ যে তোমাদের একটু হলে উপকার হবে। যাই হোক, তোমরা আসলে লং ভিডিও দেখতে চাও দেখি আমি পকর পকর করতে করতে ভিডিওটা এত লম্বা হয়ে গেছে। আর স্টিকার মেহেদিটা আমার খুবই খুবই ভালো লাগছে, এটা এত সুন্দর কালার আসছে। আর কালারটা ডার্ক হবে আরো একদিন পরে, যেটা তোমরা আমার নেক্সট ভিডিওতে হয়তো বা দেখতে পারবা। সো দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক মাই ভিডিওস, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ, বাই বাই, এন্ড ঈদ মোবারক।